হ্যালো এভরিওয়ান, ম্যাথ প্র্যাকটিস সেট 4 থেকে আজকে মোট 25টা কোশ্চেন রাখা হয়েছে, ঠিক আছে। আমরা প্রত্যেক কটা চ্যাপ্টার থেকে একটা করে কোশ্চেন রেখেছি, যাতে তোমাদের সবগুলো চ্যাপ্টারই মোটামুটি রিভাইজ হয়ে যায়, ঠিক আছে। তো চলো, প্রথম কোশ্চেন দেখো, নাম্বার সিস্টেম থেকে আছে। কী দেওয়া আছে? কোনো একটি সংখ্যাকে 3 দিয়ে ভাগ করতে বলায় সে ভুল করে 3 দিয়ে গুণ করলো এবং গুণফল পেল 29.7। তাহলে সঠিক উত্তর কত হবে জানতে চেয়েছে। দেখো, আমরা দেখতে পারি পুলিশ পরীক্ষায়, ওয়েস্ট বেঙ্গল পুলিশ বলো কিংবা কলকাতা পুলিশ বলো, এখানে আমাদের ইজি টু মডারেট লেভেল কোশ্চেন আছে, ঠিক আছে। খুব একটা হার্ড লেভেল কোশ্চেন কিন্তু আমরা আসতে দেখি না। তাহলে তোমরা যদি শেষ পর্যন্ত আমার সাথে থাকো এই প্র্যাকটিসের সাথে, তাহলে নিশ্চয়ই তোমরা অনেক কোশ্চেন কমন পাবে। আমি বলতে পারি 30-এর মধ্যে, যদি 30-এর পরীক্ষা হয়, মিনিমাম 22 থেকে 25টা নাম্বার কোশ্চেন তোমরা অনেক কমন পাবে, ঠিক আছে। 30-এ 30 কেউ দিতে পারে না, যারা বলে 30-এ 30 দিচ্ছে তারা জানি না কীভাবে দিচ্ছে। 22 থেকে 25টা কোশ্চেন নিশ্চয়ই কমন পাবে এখান থেকে, ঠিক আছে। তো চলো শেষ পর্যন্ত আমার সঙ্গে দেখো। দেখো প্রথম, তাহলে এটা অ্যান্সার কী হবে তোমরা নিজে থেকে ট্রাই করো। আমাকে বলেছে 3 দিয়ে ভাগ করতে বলেছে, কিন্তু সে ভুল করে 3 দিয়ে গুণ করেছে, তাহলে সে উল্টো করেছে আর গুণফল পেয়েছে 29। তাহলে সঠিক উত্তর কত? পেয়েছে 29.7। আমাকে কি বলেছিল 3 দিয়ে ভাগ করতে, তাহলে সে 3 দিয়ে গুণ করেছে, তাহলে প্রথমে এটাকে 3 দিয়ে আগে প্রথমে ভাগ করতে হবে, করলে মেন সংখ্যায় আসলো। তারপরে আমাকে বলেছিল আরও 3 দিয়ে ভাগ করতে, তাহলে আরও 3 দিয়ে ভাগ করতে, মানে এটা 3 দিয়ে ভাগ করে দাও। তাহলে মোট 9 দিয়ে মিলিয়ে ভাগ করতে হবে, তাহলে আমার অ্যান্সারটা পাবো, ঠিক আছে। ডাইরেক্ট কাটো। যদি আমরা কাটি 29.7, তো এটা যদি পয়েন্ট তুলে দাও। আচ্ছা, পয়েন্ট তুলতে হবে না, থাকে পয়েন্ট থাকে না। 9 দিয়ে করলে, ডাইরেক্ট 9 দিয়ে করলে 3 নং 27, 2 27 পয়েন্ট 3 নং 27, তাহলে অ্যান্সার পাবো কত? 3.3, ঠিক আছে। অপশান এ হয়ে সঠিক উত্তর। ইজি একটা কোশ্চেন ছিল। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন দেখো, একটা সিম্পলিফিকেশন আছে, সলভ করো তুমি নিজে থেকে। কী দেওয়া আছে দেখো, এখানে এর আছে, তো আমরা জানি বদমাস সূচনেই এর কাজ আগে করতে হয়। তো এরগুলো আগে করে নাও। 9 মাইনাস 9 1 9 2 11, 11/9 এর মানে গুণ আমরা জানি 3 এরকম 33 আর 3 36 বাই 11। এখানে এটা ভাগ, ঠিক আছে, ভাগ চিহ্ন, ভাগ 5 7 35 আগে 36 ডিভাইড বাই 7 এর মানে গুণ 7/9। তাহলে এর কাজটা এ করে ভালো, দেখো কেটে যাবে, এটা 11 কেটে যাচ্ছে, 9 দিয়ে করলে 4 নং 36, 7 7 কেটে যাচ্ছে, 9 দিয়ে করলে 4 নং 36, তাহলে থেকে যাচ্ছে কি 9 মাইনাস 4 ডিভাইড বাই 4। তারপর কি, তারপর ভাগের কাজ আগে করতে হয়। তাহলে 9 মাইনাস 4 ভাগ 4 করলে 1 হয় আমরা জানি, তাহলে 9 থেকে 1 বিয়োগ করলে আমার অ্যান্সার চলে আসবে 8, ঠিক আছে। অপশান এ হয়ে যায় সঠিক উত্তর। চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন বলছে 150 টাকা, 200 টাকা এবং 120 টাকা যথাক্রমে কয়েকজন পুরুষ, স্ত্রীলোক এবং বালকের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া হলো। বলছে যদি তাদের প্রত্যেকের প্রাপ্ত টাকার সমান হয়, ঠিক আছে, তাহলে পুরুষ স্ত্রী এবং বালকের সমষ্টির সর্বনিম্ন সংখ্যা কত হয় বার করতে বলেছে। দেখো, আমাদের বলেছিল প্রত্যেকের প্রাপ্ত টাকার অর্থ সমান, ঠিক আছে, মানে সবাই সমান টাকা পেয়েছে। প্রত্যেক স্ত্রী, পুরুষ এবং বালক সমান টাকা পেয়েছে। তাহলে পুরুষের মোট 150 টাকা, ঠিক আছে। আমরা মনে করে নিলাম সবাই মনে করে এক্স টাকা করে পেয়েছে, সবাই এক্স টাকা করে পেয়েছে। তাহলে যদি 150 টাকা পুরুষকে দেওয়া হয় ডিভাইড বাই এক্স, তাহলে কতজন পুরুষ আমরা পেয়ে যাব, প্লাস 200 টাকা কী দিয়েছে, স্ত্রীলোককে দিয়েছে, ডিভাইড বাই সবাই এক্স টাকা করে পেয়েছে, প্লাস 120 টাকা বালকদের মধ্যে ভাগ করা হয়েছে, ডিভাইড বাই এক্স টাকা, সবাই এক্স টাকা করে পেয়েছে। আমাদের কোশ্চেনে বলেছে যে স্ত্রী, পুরুষ এবং বালকের সমষ্টির সর্বনিম্ন সংখ্যা, মানে সবথেকে কম সংখ্যা জানতে চেয়েছে। তাহলে কম সংখ্যা যদি বার করতে হয় আমার কী করতে হবে, এই এক্সটাকে আমার ম্যাক্সিমাম করতে হবে, মানে ম্যাক্সিমাম কত টাকা দিলে এখানে এই ভাগফলটা সবথেকে কম আসবে। কিন্তু তিনটে আবার সমান আসতে হবে, এক্সের মান কিন্তু আমার তিনটে সমান, ঠিক আছে। তার জন্য আমার কী করতে হবে, তার জন্য আমার এই ওপরের তিনটের 150, 200 আর এই 120 আমার গসাগু বার করতে হবে, মানে এইচসিএফ বার করতে হবে, ঠিক আছে। যদি আমরা গসাগু বার করি দেখবা 15, মানে 150, 200 আর 120 আমার গসাগু আসবে হচ্ছে 10। যদি আমরা এক্স এর মান 10 করি দেখো, তাহলে হচ্ছে 150 ডিভাইড বাই 10 প্লাস 200 ডিভাইড বাই 10 প্লাস 120 ডিভাইড বাই 10, তাহলে কত আসছে, এখানে চলে আসছে 15 প্লাস 20 প্লাস 12, ঠিক আছে। তাহলে 12 আর 15 27 আর 20 47। তাহলে মহিলা, মানে পুরুষ, স্ত্রী এবং বালকের সর্বনিম্ন সংখ্যা হয়ে যাবে 47 জন, ঠিক আছে। এর অপশানগুলো ভুল ছিল, ওই জন্য অপশানটা বাদ রাখা হয়েছে, ঠিক আছে। আমার অ্যান্সার হয়ে যাবে 47, ঠিক আছে। চলো পরের কোশ্চেন দেখা যাক।
পরবর্তী কোশ্চেন দেখো, বলছে এটার মান নির্ণয় কত, এর মান কত বার করতে আছে, ঠিক আছে। করো আস্তে আস্তে। দেখো কী দেওয়া আছে, 3 ইন্টু এন 9 টু দি পাওয়ার n প্লাস 1। দেখো 3 আছে ইন্টু 9 টু দি পাওয়ার n প্লাস 1 আছে, 9টাকে আমরা কি লিখতে পারি, 3 স্কোয়ার লিখতে পারি। স্কোয়ার মানে 2, 2 দিয়ে তাহলে n প্লাস 1কে গুণ হয়ে যাবে, তাহলে 2n প্লাস 2 হয়ে যাবে, ঠিক আছে। প্লাস এখানে 9 আছে, 9টাই থাক, ঠিক আছে। ইন্টু 3 টু দি পাওয়ার 2n মাইনাস 1 আছে, ডিভাইড বাই 9 আছে, 9 রাখো, ইন্টু 3 টু দি পাওয়ার 2n মাইনাস 6 ইন্টু 9 টু দি পাওয়ার আছে, এটাকে ভাঙো, 3 স্কোয়ারে ভাঙো, 2 এ করলে 2n মাইনাস 2, ঠিক আছে। এবার দেখো এর মধ্যে কী কমন আছে, আমি যদি উপর নিচে দেখি, দেখবা আমার এই পাওয়ারের মধ্যে 2nটা দেখো সব জায়গায় কমন আছে, 2nটা সব জায়গায় কমন আছে। তো আমি যদি ওপর নিচে দু জায়গায় 2n কমন নিই, তাহলে দেখবা এই 2n কেটে যাবে, ওপর নিচে কেটে যাবে, ঠিক আছে। তাহলে আমার কী পড়ে থাকবে, 2nটা বাদ দিয়ে দেখো কী কী পড়ে থাকে, পড়ে থাকে হচ্ছে এখানে 3 ইন্টু 2n চলে গেলে 3 স্কোয়ার হয়ে যায়, মানে 3 স্কোয়ার হয়ে যায় মানে 9 হয়ে যায়, ঠিক আছে। প্লাস এখানে 9 ছিল, ইন্টু 2nটা চলে গেলে মাইনাস 1 পড়ে থাকে, মানে 3 টু দি পাওয়ার মাইনাস 1 পড়ে থাকে। এটা মানে কি, এটা মানে আমরা লিখতে পারি হচ্ছে 1/3, ঠিক আছে। লিখতে পারি এটা 1/3 লিখে দাও। তারপরে নিচে কি আছে, নিচে আছে ডিভাইড বাই 9 ইন্টু 2n কমন নিয়েছিলাম, তাহলে কী থাকবে, শুধু 3 পড়ে থাকবে, প্লাস 6 ইন্টু, দেখো 2n কমন নিলে 2n চলে যাবে, এখানে 3 টু দি পাওয়ার মাইনাস 2 থাকবে, 3 টু দি পাওয়ার মাইনাস 2। এটা কীভাবে লিখতে পারি, আমরা লিখতে পারি 3 টু দি পাওয়ার এই 1/3 স্কোয়ার, মানে হয়ে যাবে 1/9, ঠিক আছে। এটাকে লিখে দাও 1/9, ঠিক আছে। এবার তাহলে কি লিখতে পারি আমরা, এবার এখান থেকে কাটো, দেখো 3 দিয়ে কাটলে 3 3 9, 3 দুগুণী 3 3 9, 3 দুগুণী 6 কেটে যাচ্ছে, তাহলে থাকছে কি কি উপরে, উপরে থাকছে এখানে 3 নং 27 প্লাস শুধু 3 পড়ে যাবে 3, ডিভাইড বাই এখানে 3 নং 27 প্লাস, সরি এটা মাইনাস ছিল না, এখানে মাইনাস ছিল, সরি এখানে ভুল করে মাইনাস প্লাস করে দিয়েছি, এটা মাইনাস হবে, এটা মাইনাস, তাহলে কী হবে ওপরে 2/3, ঠিক আছে। তাহলে উপরে থাকছে 30 ডিভাইড বাই 27 মাইনাস 2, আর এখানে ইন্টু 1/3 পড়ে থাকবে, ইন্টু এখানে 1/3 আছে, ইন্টু 1/3 পড়ে আছে, ঠিক আছে। যদি উল্টে দিই তাহলে উপরে উপরে 3 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এদের কত হয়ে যাচ্ছে, হয়ে যাচ্ছে আমার এখানে 30 গুণ 3, আর নিচে 27 থেকে 2 বিয়োগ করলে 25। যদি আমরা 5 দিয়ে কাটি, 5 6 30, 5 5 25, তাহলে থাকছে কত, 3 6 18 বাই 5 থাকছে, এটাকে ভাঙালে 3 5 15, আর থেকে 3 3 পূর্ণ 3/5, এটা হয়ে যাচ্ছে আমার অ্যান্সার, ঠিক আছে। 3 পূর্ণ 3/5, অপশান দেখো এতে আছে, অপশান এ হয়ে সঠিক উত্তর, ঠিক আছে। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, বৃত্তের ব্যাসার্ধ 1% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল বৃদ্ধি পাবে কত, বার করতে বলেছে। ইজি কোশ্চেন আছে, তো এটা আমরা দুভাবে করতে পারি। একটা হলো বৃত্তের ব্যাসার্ধ বলেছে 1% বৃদ্ধি পেয়েছে, যদি আমরা ধরে নিই প্রথমে মনে করো 100 ছিল, তাহলে 1% বৃদ্ধি হওয়া মানে 100-এর উপর 1% বৃদ্ধি হওয়া মানে কত হয়ে যাওয়া, 101 হয়ে যাওয়া। জানতে চাই ক্ষেত্রফল কত বৃদ্ধি পেয়েছে, ক্ষেত্রফলের সূত্র আমরা জানি পাই আর স্কোয়ার, ঠিক আছে। দুদিকে পাই আছে, তাহলে এদিকেও পাই থাকবে, তাহলে পাই পাই নিশ্চয়ই কেটে যাবে, শুধু আমার কি আর স্কোয়ার করে দিলে অ্যান্সার হয়ে যাবে। এটা স্কোয়ার করে দাও, এটা স্কোয়ার করে দাও, তাহলে 100 স্কোয়ার করলে হয়ে যাচ্ছে কত, 10,000। আর যদি এটা স্কোয়ার করবে দেখবা বেরাবে হচ্ছে 10201 বেরাবে, ঠিক আছে। এত তাহলে শতকরা কত বৃদ্ধি পেলো, 10,000 বৃদ্ধি পেলো কত, এটা বিয়োগ করো, 201 বৃদ্ধি পেলো, ঠিক আছে। আমাকে জানতে চাইছি কি শতকরা বৃদ্ধি, তাহলে ডিভাইড বাই 1 2 3 4 ইন্টু 100, ঠিক আছে। দুটো শূন্য কাটা, দুটো শূন্য কাটা, থাকছে 201/100, মানে দুটো দুটো শূন্য, তাহলে আমার অ্যান্সার হয়ে যাবে 2.20 আগে চলে আসবে 01, এত পার্সেন্ট বৃদ্ধি হবে, ঠিক আছে। অপশান ডি হয়ে সঠিক উত্তর, ঠিক আছে। এটাকে আমরা এইভাবে করতে পারতাম, সেই পার্সেন্টেজ বৃদ্ধির যে সূত্রটা আছে না, সেটা আমরা a প্লাস বি প্লাস AB/100 এই সূত্রটা ফেলেও আমরা অ্যান্সারটা করতে পারতাম। কী ছিল আমার, সবগুলো 1% বৃদ্ধি পাচ্ছে, 1 + 1 প্লাস 1 × 1 ডিভাইড বাই 100, তো সেই করলে আমার 1 আর 1 2 আসবে, প্লাস
1কে যদি 100 দিয়ে ভাগ করি তাহলে 0.01 আসবে। 2 প্লাস 0.1 করলে আমার এই অ্যান্সারটাই আসবে। যে কোনো একভাবে তোমরা করতে পারো, ঠিক আছে। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেনে দেখো বলছে একটি দ্রব্যের ধার্য মূল্য 750 টাকা। বলছে 20% ছাড়ে দ্রব্যটি বিক্রয় করে 25% লাভ হলে বলছে দ্রব্যটির ক্রয় মূল্য কত হবে তা বার করতে বলেছে। দেখো আমাকে বলেছে দ্রব্যটার ধার্য মূল্য অর্থাৎ মার্কেট প্রাইস দেওয়া আছে আমার কত, 750 টাকা। ভালো কথা। আমাকে বলছে 20% ছাড়ে, আচ্ছা 20% ছাড়ে যদি বিক্রি করা হয় তাহলে কত বিক্রি করা হয়, 100 থেকে 20 বিয়োগ মানে 80তে বিক্রি করা হয়। আবার বলছে বিক্রি করে 25% লাভ হয়, আচ্ছা 25% লাভ মানে কত, 100 থেকে আরও 25 যোগ মানে 125-এ বিক্রি করা। এবার দেখো এই দুটো সংখ্যা থেকে আমরা দুই টাইপের ভগ্নাংশ বার করতে পারি, একটা হলো 80/125, একটা কি 125/80, এই দুই টাইপের ভগ্নাংশ তৈরি করতে পারি। আমাকে বার করতে বলেছে কি দ্রব্যটার ক্রয় মূল্য। যখন আমার এখানে ক্রয় মূল্য বার করতে হবে তখন দুটো জিনিস খেয়াল রাখতে হবে, একটা হলো ক্রয় মূল্য, একটা হলো ধার্য মূল্য মানে মার্কেট প্রাইস। আচ্ছা বলো তো দুটোর মধ্যে কোনটা বড় কোনটা ছোট? সবসময় মনে রাখবে আমরা যখন যে দামটা কিনে আনি সেই দামের থেকে বেশি দাম লিখে কিন্তু মার্কেট প্রাইস করি যাতে আমাদের লাভ হয়। তাহলে সবসময় ক্রয় মূল্য থেকে ধার্য মূল্য সবসময় বেশি হয়। যখন আমার যেটা দেওয়া থাকবে মনে করো এখানে যেহেতু ধার্য মূল্য দেওয়া আছে মানে মার্কেট প্রাইস আমার দেওয়া আছে, এখানে মার্কেট প্রাইস দেওয়া আছে, সেখান থেকে কস্ট প্রাইস যেতে বলেছে, তো মার্কেট প্রাইসটা প্রথমে লিখে নেবো 750। এবার দেখো কোনটা বড় কোনটা ছোটো, আমি জানি কস্ট প্রাইস ছোটো মার্কেট প্রাইস বড়, সেহেতু আমরা ছোটো ভগ্নাংশ দিয়ে এটাকে গুণ করবো। ছোটো ভগ্নাংশ কোনটা, এটা ছোটো ভগ্নাংশ, ঠিক আছে, এটা বড় ভগ্নাংশ। তাহলে ছোটো ভগ্নাংশ যদি গুণ করি তাহলে আমার থাকবে 80/125। আর যদি এখানে কস্ট প্রাইসে থাকতো আর মার্কেট প্রাইস বের করতে হলো কী করতো, আমরা বড় ভগ্নাংশ দিয়ে গুণ করতাম, ঠিক আছে। তাহলে কারো এখান থেকে যদি 25 দিয়ে কাটি দেখো 6 বারে পুরোপুরি চলে যাবে, তাহলে 6টা 48 মানে 480 টাকা। কস্ট প্রাইস হয়ে যাবে আমার দ্রব্যটার ক্রয় মূল্য হয়ে যাবে 480 টাকা, ঠিক আছে। অপশান ডি হয়ে যাচ্ছে সঠিক উত্তর, বুঝতে পারলে। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন হবে বলছে কোনো টাকার নির্দিষ্ট সরল সুদের হার 5 বছরের সুদ, মানে সুদের হারে 5 বছরের সুদ বলছে আসলের 2/5 অংশ, তাহলে সুদের হার কত? দেখো আমাদের বলছে কি সুদ আসলের 2/5 অংশ। আচ্ছা 2/5 মানে কি, মানে যদি এখানে আসল 5 হয়ে থাকে তাহলে সুদ পাওয়া যাচ্ছে 2, ঠিক আছে। তাহলে 2/5 একই থাকবে, যদি আমরা পার্সেন্টেজে কনভার্ট করি তাহলে কি ইন্টু 100 করতে হবে, ঠিক আছে। তাহলে 5 দিয়ে কাটলে 5×20 তাহলে আমার পার্সেন্টেজ চলে আসবে হচ্ছে 40%, ঠিক আছে। আমাকে জানতে চাই যে সুদের হার কত, সুদের হার মানে কি বার্ষিক সুদের হার। আমাকে এটা বলেছিল কি 5 বছরের সুদ, তাহলে এই 40% হিসেবে 5 বছরের সুদ, তাহলে 1 বছরের সুদ করতে গেলে /5 করে দাও, তাহলে হয়ে যাবে 8%, ঠিক আছে। তো 8% কোথায় আছে, দেখো 8%টাকে এটা ভাঙিয়ে করেছে আমরা, 8% মানে কি, 8% মানে জানি হচ্ছে 8/100, ঠিক আছে। তাহলে হয়ে যাবে 0.08 হয়ে যাবে আমার অ্যান্সার, ঠিক আছে। অপশান বি হয়ে সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে রবীন্দ্র বার্ষিক 10% চক্রবৃদ্ধি হারে 18,000 টাকার 3 বছরের শেষে সুদে মূলে কত টাকা পাবে বার করতে বলেছে। দেখো ইজি কোশ্চেন আছে, আমরা একটা রেশিও আমাদের সলভ করে নিই। বলছে 10% হারে, 10% মানে কত, 10% মানে আমরা জানি হচ্ছে 1/10, মানে আসল যদি 10 টাকা হয় তার উপর 1 টাকা সুদ পাচ্ছে, তাহলে কত টাকা হয়ে যাচ্ছে, হয়ে যাচ্ছে 11 টাকা। মানে প্রথম বছর 10 টাকা যদি আসল হয়ে থাকে সেই বছরে সুদ পেয়ে হয়ে যাচ্ছে 11 টাকা সুদে মূলে, ঠিক আছে। সুদ আর মূল একসঙ্গে যোগ করলে আমরা জানতে চাই 3 বছরে কত হবে, তাহলে কিউব করে দাও, এটাও কিউব করো, এটাও কিউব করো, যদি করি তাহলে কত হচ্ছে, এটা হয়ে যাচ্ছে 1000, এটা কত হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে 1331, 11-এর কিউব, ঠিক আছে। এবার দেখো আমাদের আসল বলে দিয়েছে, আসল কত বলেছে 18,000 টাকা, মানে আমরা এই 1000 মানে বলতে পারি হচ্ছে 18,000 টাকা, ঠিক আছে। তাহলে 1 মানে কত, 1 মানে হয়ে যাবে 1000 দিয়ে ভাগ করো, 1 মানে হয়ে যাবে 18, তাহলে 1 মানে 18 হলে আমার তাহলে এটা সমান সমান কত, এটা সমান সমান মানে এর সঙ্গে আরও 18 গুণ করে দাও, তাহলে কত হয়ে যাচ্ছে 18 1 18 8, হাই থাকে 1 3 8 54 1 55 5, হাই থাকে 5 3 8 54 আর 5 59 9, হাই থাকে 5 18 1 18 আর 5 23, তাহলে 23958 হয়ে যাচ্ছে আমার সঠিক উত্তর, 23958 অপশান সিতে আছে।
অপশান সি হয়ে সঠিক উত্তর। ঠিক আছে, চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন দেখো, এটা ইজিক্যাল টু দেওয়া আছে 3, তাহলে এম ইজিক্যাল টু কত বার করতে বলেছে। তোমরা নিয়ে দেখে ট্রাই করে দেখো কীভাবে হবে। দেখো, আমি যদি সবার সঙ্গে একটা করে -1 করি তাহলে কি হয়, এম মাইনাস এ স্কোয়ার ডিভাইড বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার -1 প্লাস এম মাইনাস বি স্কোয়ার ডিভাইড বাই সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার -1 প্লাস এম মাইনাস সি স্কোয়ার ডিভাইড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার -1। ঠিক আছে, এটা ইজিক্যাল টু কত ছিল, 3 ছিল, 3 ছিল। আর যেহেতু আমি সবগুলোর সঙ্গে অ্যান্সার 3 বার করেছি, তাহলে এখান থেকেও -3 করে দেবো, তো দুটো সমান হয়ে গেল। ঠিক আছে, এবার দেখো যদি আমরা লসও করি তাহলে কি থাকছে, আমার পুরো থাকছে দেখো এম মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। ঠিক আছে, ডিভাইড বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। ঠিক আছে, প্লাস এম মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার থেকে যাচ্ছে এখানে, ডিভাইড বাই সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার থাকছে, প্লাস থাকছে এম মাইনাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে, এখানে 3 আর 3 বিয়োগ করলে 0 হয়ে যাচ্ছে। এত ওপরে দেখো আমার সব সেম আছে, এম মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এম মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এম মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ডিভাইড বাই পড়ে আছে কত, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার থাকছে এখানটায়। ঠিক আছে, এবার দেখো যদি আমরা এম মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কমন নিই তাহলে কি হচ্ছে, এম মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার কমন নিয়ে যাবো ওটাকে, তাহলে আমার পুরো থাকবে ইন্টু 1 বাই এই যে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 1 বাই সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস 1 বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আমি পুরোটা করে দিচ্ছি তোমাদের একেবারে, ইজিক্যাল টু 0। এবার দেখো এখান থেকে আমরা কী বলতে পারি, এখান থেকে আমরা এটা সমান সমানও 0 বলতে পারি, আবার এটা সমান সমানও 0 বলতে পারি, যেহেতু এটা দুটো ইজিক্যাল টু 0 আছে, এখানে গুণের সম্পর্ক আছে, তাহলে আমরা বলতে পারি দেখো এম মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইজিক্যাল টু 0 বলতে পারি একটা পার্টকে, এটাকে পার্টকে 0 বলতে পারি। কিন্তু আমার চেয়েছে তো এম এর মান, ঠিক আছে, আমার এম এর মান জানতে চেয়েছে, এখান থেকে এম এর মান জানতে চেয়েছে, তাহলে এখান থেকে আমার এটা থেকে আমার এম বেরিয়ে যাবে, তো এখানে এম আছে, যদি আমরা এমটা পাশে রাখি আর সবগুলোকে ওপাশে নিয়ে চলে যাই, এগুলো মাইনাস আছে, মাইনাস সব প্লাসে পরিণত হয়ে যাবে, তাহলে হয়ে যাবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তো আমার এম এর মান বেরিয়ে গেল কত, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। ঠিক আছে, আমার অ্যান্সার চলে আসলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। অপশান দেখো এতেই আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। বোঝা গেল, চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে পি প্লাস কিউ ইস টু রুট পি কিউ ইজিক্যাল টু 2:1 হলে পি ইস টু কিউ ইজিক্যাল টু কীভাবে বার করতে বলেছে। চলো তোমরা নিজে থেকে ট্রাই করো। দেয়া আছে পি প্লাস কিউ ইস টু রুট পি কিউ ইজিক্যাল টু 2:1। ঠিক আছে, আমরা কী লিখতে পারি, এটাকে আমরা পি প্লাস কিউ বাই রুট পি কিউ ইজিক্যাল টু 2/1 লিখতে পারি। এটা কোনাকুনি গুণ করে দাও, কী হচ্ছে, থাকছে পি প্লাস কিউ, এটাকে 2 ইন্টু রুট পি কিউ হয়ে যাচ্ছে। বোঝা গেল, এবার দুপাশে স্কোয়ার করে দাও, ঠিক আছে, স্কোয়ার করে দাও, ঠিক আছে, স্কোয়ার করে দাও, তাহলে কী থাকছে, আমার থাকছে পি প্লাস কিউ তার হোল স্কোয়ার ইজিক্যাল টু 2 দুগুণে 4 আর রুট থেকে বেরিয়ে যাচ্ছে, তাহলে পি কিউ থাকছে। এটাকে এই পাশে নিয়ে চলে আসো, পি প্লাস কিউ তার হোল স্কোয়ার মাইনাস 4 পি কিউ ইজিক্যাল টু কী হয়ে যাচ্ছে 0। দেখো পি প্লাস কিউ তার হোল স্কোয়ার মাইনাস 4 পি কিউ, এটা কী সূত্র, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, কী সূত্র, এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র। ঠিক আছে, তো এখানে আমরা কি লিখবো, এখানে লিখবো পি মাইনাস কিউ, লিখবো পি মাইনাস কিউ তার হোল স্কোয়ারের সূত্র ইজিক্যাল টু 0। রুট তুলে দাও, তাহলে কি হয়ে যাচ্ছে, পি মাইনাস কিউ ইজিক্যাল টু 0 হয়ে যাচ্ছে, পি পাশে থাকলো ইজিক্যাল টু কিউটা বসে গেলো, কিউ হয়ে গেল। ঠিক আছে, পি ইজিক্যাল টু কিউ আমাকে জানতে চলেছে পি ইস টু কিউ এর মান জানতে চেয়েছে, তাহলে পি বাই কিউ করে দাও,
হয়ে যাবে কত 1/1। তার মানে P/Q ইজিক্যাল টু পুরোটাই করে দিলাম একবারে 1:1। ঠিক আছে, অ্যান্সার হয়ে গেল আমার P/Q 1:1। বুঝতে পারলে? দেখো অপশান সিতে আছে, অপশান সি হয়ে যাচ্ছে আমার সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ অপেক্ষা 3 বছর বেশি। ভালো কথা, ফাদার ইস টু সান করো। প্রেজেন্টে বয়স বলছে, পুত্রের বয়স মানে পিতার বয়স পুত্রের বয়সের থেকে 3 গুণ অপেক্ষা 3 বেশি। মানে পুত্রের বয়স যদি এক্স হয়ে যাবে তাহলে কি হবে, পিতার বয়স 3 গুণ হবে, 3 গুণ অপেক্ষারও 3 বছর বেশি, মানে +3 হয়ে যাবে। ঠিক আছে, পিতার বয়স। আবার বলছে 3 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ অপেক্ষা 10 বছর বেশি হবে। আচ্ছা 3 বছর পরে +3 বছরে কি হবে, পুত্রের বয়সের দ্বিগুণ অপেক্ষা 10 বেশি হয়ে যাবে। আচ্ছা পুত্রের বয়স কত হয়ে যাবে তখন, 3 বছর পরে হয়ে যাবে x+3 পুত্রের বয়স হয়ে যাবে। ঠিক আছে, আর পিতার বয়স কি হয়ে যাবে, তার দ্বিগুণ অপেক্ষা, মানে x+3 তার দ্বিগুণ করলে কত হয়, আমার হয়ে যায় 2x+6 হয়ে যায়। এই অপেক্ষা আরও 10 বছর বেশি, মানে +10। ঠিক আছে, এবার দেখো আমরা কী করবো, আমরা একটা ইকুয়েশন বার করবো। কী হবে, এটা আমার কত প্রেজেন্টের বয়স, এটা 3 বছর পরে বয়স। তাহলে আমরা যদি প্রেজেন্টের বয়সের সঙ্গে অর্থাৎ 3x+3 সঙ্গে আরও 3 বছর যোগ করি, তাহলে এটা কি, এটা সমান সমান 3 বছর পরে বয়স বলতে পারি। তাহলে ইজিক্যাল টু আমরা লিখতে পারি 2x+6+10, এটা আমরা লিখতে পারি, কারণ দুটো সমান হয়ে গেল। তাহলে এটা সমান সমান কী হয়ে গেল, 3x+6 ইজিক্যাল টু 2x+16। তাই 2xটাকে বেছে আনি, তাহলে 3xকে বিয়োগ হয়ে যাবে, x থাকবে, 6টা বছর নিয়ে গেলে 16 থেকে বিয়োগ হলে 10 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এক্স ইজিক্যাল টু আমার বের হচ্ছে 10 বছর। আমার জানতে চেয়েছে কি, জানতে চেয়েছে বর্তমানে পিতার বয়স। আচ্ছা বর্তমানে পিতার বয়স কত, 3x+3, আর এক্স ইজিক্যাল টু আমরা পেলাম 10, মানে 3 × 10 + 3, মানে হয়ে যাচ্ছে 30 আর 10 33 বছর। বোঝা গেল? তাহলে পিতার বর্তমান বয়স হয়ে যাচ্ছে 33 বছর। অপশান এ হয়ে যাচ্ছে আমার সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, এ ও বি যথাক্রমে 30,000 টাকা এবং 50,000 টাকা নিয়ে একটি অংশীদারি ব্যবসা শুরু করে। বলছে 6 মাস পর এ আরও 40,000 টাকা দেয়, কিন্তু বি 10,000 টাকা তুলে নেয়। বলছে বছর শেষে 6,175 টাকা লাভ হলে এ কত টাকা পাবে বার করতে বলেছে। তাহলে আমরা কী করবো, প্রথমে আমরা এর প্রফিট শেয়ারিং রেশিওটা বার করে নিই, মূলধন অনুপাতটা বার করে নিই। দেখো এ প্রথমে কী করেছে, 30,000 টাকা গেছে। দেখো সবগুলো শূন্য সমান আছে, তাহলে আমরা এখানে 30 আর 50 ধরলাম সুবিধার্থে। ঠিক আছে, 30,000 টাকা রেখেছে, কত বছরের জন্য রেখেছিল, তো 1 বছরের জন্য, কিন্তু পরে আবার 6 মাস পরে আবার 40,000 টাকা দিয়েছে। তাহলে এই 30,000 টাকা 6 মাস খেটেছে, প্লাস পরে আরও 40,000 টাকা যোগ হয়েছে, মানে 30 আর 40 70,000 টাকা হয়ে গেছে, সেটাকে আমরা 70 লিখলাম। এটা বাকি 6 মাসের জন্য কেটেছে। ঠিক আছে, আর বি কী করেছে, বি করেছে কি, বির প্রথমে 50,000 টাকা দিয়েছিল, ঠিক আমরা 50 লিখলাম। ঠিক আছে, এটা বি এরও 6 মাসের জন্য কেটেছে। তারপরে বি আবার কী করেছে, 10,000 টাকা তুলে নিয়েছে, মানে 50 থেকে 10 বিয়োগ করলে হয়ে যায় 40। এই 40,000 টাকা আবার বাকি 6 মাসের জন্য কেটেছে। তাহলে রেশিও কী দাঁড়াচ্ছে, যা যা কেটে যাচ্ছে কেটে ফেলো, 6 6 কেটে যাচ্ছে, 6 6 কেটে যাচ্ছে, 0 কেটে যাচ্ছে, 0 কেটে যাচ্ছে, 0 0 কেটে যাচ্ছে, সব কেটে যাচ্ছে। থাকছে কি 3 আর এদিকে 4, মানে 3 আর এদিকে 7 থাকছে, মানে 7 আর 3 10 হয়ে যাচ্ছে, এখানে 5 থাকছে, এখানে 4 থাকছে, মানে 9 হয়ে যাচ্ছে। মানে রেশিও দাঁড়াচ্ছে হচ্ছে A/B, আমার দাঁড়াচ্ছে 10:9। বছর শেষে লাভ কত হয়েছে, 6,175 টাকা। তাহলে এ কত পাবে, এ ইজিক্যাল টু 6,175 ইন্টু 10 বাই অনুপাতের যোগফল 10 আর 9 19। ঠিক আছে, যদি 19 দিয়ে কাটিয়ে দেখ, 3 19 57, 4 47, 19 দুগুণে 38। ঠিক আছে, 58 17, মানে 9 95, 5 19 95, থাকছে কত 325 ইন্টু 10, মানে হয়ে যাচ্ছে 3,250 টাকা। তাহলে বছর শেষে এর লাভ্যাংশ 3,250 টাকা। ঠিক আছে, অপশান ডি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে,
একটি ক্লাসের 150 জন ছাত্রছাত্রীর গড় ওজন 60 কেজি। বলছে 50 জন ছাত্রের গড় ওজন 70 কেজি হলে বাকি 100 জন ছাত্রীর গড় ওজন কত বার করতে বলেছে। দেখো সোজা কোশ্চেন আছে, 150 জন ছাত্রছাত্রীর গড় ওজন 60 কেজি হলে মোট ওজন কত? 6 15 90, মনে হয়ে যাচ্ছে 900 কেজি। তার মধ্যে 50 জন ছাত্রের গড় ওজন 70 কেজি। তাহলে 50 জনের গড় ওজন যদি 70 হয় তাহলে মোট কত বিয়োগ করা হবে এর থেকে? 5 7 35, মানে 3500। এটা বিয়োগ করলে কত হচ্ছে? 0 0 5 4 5 9, মানে 5500 থাকছে। এই 5500 কি বাকি যে 100 জন ছাত্রী আছে তাদের মোট ওজন, তাদের গড় ওজন জানতে গেছে, ডিভাইড বাই 100 করে দাও, তাহলে হয়ে যাচ্ছে কত? 55 কেজি। তাহলে বাকি 100 জন ছাত্রীর গড় ওজন 55 কেজি। অপশন সি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, খাঁটি সোনার সাথে কি অনুপাতে তামা মিশিয়ে খাদযুক্ত সোনা ক্রয় মূল্যে বিক্রি করলে 25% লাভ হবে। ঠিক আছে, যে খাঁটি সোনার সাথে কত অনুপাতে তামা মেশাতে হবে। দেখো মানে জানতে যে 25% লাভ হবে, তো ইজি কোশ্চেন আছে। 25% মানে কত? 25% মানে হচ্ছে 1/4। মানে খাঁটি সোনা যদি 4 একক হয় তার সঙ্গে 1 একক বা 1 অনুপাত যা বলতে পারো তামা মেশাতে হবে। তাহলে আমরা জানতে চাইছি যে অনুপাত কত হবে, সেটাই আমরা জানতে চাইছি। ঠিক আছে, দেখো কি অনুপাতে মেশাতে জানতে চাইছে, তাহলে কি হয়ে যাবে? তামা 4:1, এটাই অনুপাত দাঁড়াবে। ঠিক আছে, 4:1 অনুপাত। অপশান ডি হয়ে সঠিক উত্তর। বুঝতে পারলে? 4 অনুপাত খাঁটি সোনার সাথে 1 অনুপাত তামা মেশাতে হবে। ঠিক আছে, চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, একটি বাস 72 কিমি প্রতি ঘন্টা গতিবেগে চলে কোনো দূরত্ব 15 ঘন্টায় অতিক্রম করলো। বলছে সেই দূরত্ব যদি তাকে 12 ঘন্টায় অতিক্রম করতে হয় তাহলে গতিবেগ কত বাড়াতে হবে তা জানতে চেয়েছে। ঠিক আছে, ইজি কোশ্চেন আছে, আমরা ঐকিক নিয়ম করলেই হয়ে যাবে। বলছে 72 কিমি যাচ্ছে কত? 15 ঘন্টায়, তাহলে মোট কত যাচ্ছে? 72 × 15 কিমি। এটাকে আমার যেতে হবে কত? 12 ঘন্টায়, ডিভাইড বাই 12 করে দাও, তাহলে আমার হয়ে যাবে 12 করলে 6 12 72, তাহলে 6 15 90। তাহলে এখন গতিবেগ কত করতে হবে? 90 কিমি প্রতি ঘন্টা করতে হবে। আগে যেটা 72 কিমি প্রতি ঘন্টা ছিল, এখন সেটাকে 90 কিমি প্রতি ঘন্টা করতে হবে, তাহলেই তাই সে 12 ঘন্টায় পৌঁছাবে। আমাকে জানতে যে গতিবেগ কত বাড়াতে হবে, মানে এক্সট্রা কত বাড়াতে হচ্ছে। আগে ছিল 72, এখন হচ্ছে 90, তাহলে এর থেকে 72 বিয়োগ করে দাও, তাহলে বাড়াতে হবে আমার 18 কিমি প্রতি ঘন্টা। গতিবেগ আমার 18 কিমি প্রতি ঘন্টা বাড়াতে হবে। ঠিক আছে, অপশান সি হয়ে সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, একটি পাম্প একটি শূন্য জলের ট্যাঙ্কিকে 2 ঘন্টায় পূর্ণ করতে পারে, কিন্তু তলদেশে একটি ছিদ্র থাকায় বলছে ট্যাঙ্কটি পূর্ণ হতে 2 পূর্ণ 1/3 ঘন্টা সময় লাগে। ঠিক আছে, বলছে ছিদ্রটি দিয়ে কত ঘন্টায় পূর্ণ চৌবাচ্চাটি খালি হবে তা বার করতে বলেছে। দেখো বলছে একটা পাম্প আছে, পাম্প সেটা কিনা ওই ট্যাঙ্কটিকে কত ঘন্টায়? 2 ঘন্টায় ভরে ফেলছে। আর যদি যে ছিদ্র থাকে তার জন্য কি হচ্ছে? তার জন্য মানে পাম্প তো ভর্তি করছে আর ছিদ্রটা খালি করছে, তাহলে মাইনাস ছিদ্রটাকে আমরা লিক ধরলাম, এল দ্বারা ডিনোট করি। এটা থাকলে কি হচ্ছে? এত ঘন্টা টাইম লাগছে, মানে 2 পূর্ণ 3 2 মানে 3 2 6 আগে 7/3 ঘন্টা টাইম লাগছে। তাই ট্যাঙ্কটা টোটাল ইউনিট কত বার করি? দুটোর এলসিএম করো, 2 আর 7 এই অনুপাত যখন ভগ্নাংশ থাকে তখন শুধুমাত্র লবটাকে কনসিডার করা হয়। 2 এর সাথে লসাগু করলে বেরোবে 14। ঠিক আছে, তাহলে এফিসিয়েন্সি বার করো, 2 দিয়ে 14কে ভাগ করলে 7, পাম্পটা 1 ঘন্টায় 7 ইউনিট কাজ করছে। এটা করলে 7 2 14 আর 3 দিয়ে গুণ হয়ে যাবে, মানে এটাকে 14 ডিভাইড বাই 7/3 হয়, তো এইভাবে হয়, লিখে দেখিয়ে দিই। তাহলে 3টা উপরে চলে যায়, তাহলে 7 2 14 2 ইন্টু এখানে 3 হয়ে যায়, 3 2 6 হয়ে যায়। ঠিক আছে, তাহলে এখানে হয়ে যাবে 6। বোঝা গেল? এবার দেখো পাম্পটা একা করছে 7 ইউনিট, আর পাম্প আর যদি লিক থাকে তাহলে হচ্ছে 6 ইউনিট, মানে এই পাম্প মাইনাস এল ইজিক্যাল টু বলছে 6। কিন্তু আবার শুধু পাম্পটা বলছে 7 ইউনিট, তাহলে 7 থেকে কত বিয়োগ করলে 6 আসে? নিশ্চয়ই 1 বিয়োগ করলে 6 আসে। তাহলে লিকটা মানে কি? লিকটা 1 ঘন্টায় 1 ইউনিট কি করছে? জলটাকে বাইরে বের করছে। তাহলে আমার জানতে চেয়েছে ছিদ্রটি দিয়ে ঘন্টা মানে কত ঘন্টায় পূর্ণ চৌবাচ্চাটি খালি হবে। দেখো মোট কাজ কত? মোট চৌবাচ্চার আছে 14 অংশ,
আর লিকটা 1 ঘন্টায় 1 ইউনিট, মানে 1 অংশ জল বাইরে বের করছে। তাহলে ডিভাইড বাই 1 করে দাও, তো কত লেগে যাবে? 14 1 কে 14 ঘন্টা। বুঝতে পারলে? তাহলে তার পুরো চৌবাচ্চাটা খালি করতে মোট 14 ঘন্টা সময় লাগবে। অপশান ডি হয়ে যাচ্ছে আমার সঠিক উত্তর। বুঝতে পারলে? চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, দুটি ট্রেন বিপরীত দিক থেকে 50 কিমি প্রতি ঘন্টা এবং 40 কিমি প্রতি ঘন্টা বেগে এগিয়ে আসছে। যদি প্রথম ট্রেনটি দ্বিতীয় ট্রেনের একজন যাত্রীকে 4 সেকেন্ডে অতিক্রম করে, তবে প্রথম ট্রেনটির দৈর্ঘ্য আমাদের বার করতে বলেছে। দেখো, একটা ট্রেন দিক থেকে আসছে, ট্রেনে দিক থেকে আসছে, তাহলে এদের রিলেটিভ স্পিড নিশ্চয়ই যোগ হয়ে যাবে। রিলেটিভ স্পিড হয়ে যাবে 50 একজনের, 40 একজনের, মানে মোট হয়ে যাবে 90 কিমি প্রতি ঘন্টা। ঠিক আছে? আর বলছি প্রথম ট্রেনটা দ্বিতীয় ট্রেনের একজন যাত্রীকে 4 সেকেন্ড অতিক্রম করছে। আচ্ছা, 4 সেকেন্ড অতিক্রম করছে, আর এটা আমার বেরোলো কি কিমিতে বেরোলো। তাহলে এটাকে যদি আমরা মিটার পার সেকেন্ডে কনভার্ট করি, তাহলে আমরা কী করতে হবে? প্রথমে 5/18 দিয়ে গুণ করতে হবে। সরি, 5/18, 5/18, 8 দিয়ে গেলে 5 8 90, মানে হয়ে যাচ্ছে গতিবেগ, রিলেটিভ স্পিড হয়ে যাচ্ছে 25 মিটার প্রতি সেকেন্ড। ঠিক আছে? আমাকে বলছে প্রথম ট্রেনটা দ্বিতীয় ট্রেনের যাত্রীকে 4 সেকেন্ড অতিক্রম করছে, তাহলে আমাদের ট্রেনের দৈর্ঘ্য কত? তাই 4 সেকেন্ড যদি অতিক্রম করছে, তাহলে এর সঙ্গে আরও 4 গুণ করে দাও, তাহলে আমার ডিস্টেন্স পেয়ে যাবো। আর ডিস্টেন্স মানে কি? যেহেতু একজন যাত্রী অতিক্রম করছে, তার মানে কি ট্রেনটা নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে, তাহলে 4 25 100 মিটার। ট্রেনটার দৈর্ঘ্য বলো আর ডিস্টেন্স বলো, যাই বলো, সেটা হয়ে যাচ্ছে 100 মিটার। ঠিক আছে? অপশান বি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, কমল 6 ফুট উঁচু দেয়াল গাঁথতে পারে 7 ঘন্টায় এবং অভি একই দেওয়াল গাঁথতে পারে 13 ঘন্টায়। ঠিক আছে? মানে 6 ফুট উঁচু দেয়ালই। বলছে তারা একসাথে কাজ করলে কত ঘন্টায় দেওয়ালটি গাঁথা হবে? তো ইজি কোশ্চেন আছে, যেহেতু কাজ সমান, আমাদের কি বলেছিলাম, দুজনের একসঙ্গে কাজ করার সূত্র কি? এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই। এই জন্য আমরা এলসিএম মেথড ইউজ করবো না। ঠিক আছে? তাহলে এক্স মানে হচ্ছে 7 ঘন্টা, ওয়াই মানে হচ্ছে 13 ঘন্টা, আর নিচে এক্স প্লাস ওয়াই 7 + 13 20। তাহলে 7 × 91 ডিভাইড বাই 20, এত ঘন্টা টাইম লাগবে। এটা আমার অ্যান্সার হয়ে যাবে। দুজন মিলে কাজ করলে 91/20 ঘন্টায় সে কাজটা, মানে দেয়ালটা গাঁথা হয়ে যাবে। ঠিক আছে? চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, এক মাঝি স্রোতের প্রতিকূলে 2 কিমি যায় 1 ঘন্টায়। মানে স্রোতের প্রতিকূলের বেগ আমার বলতে চাই যে 2 কিমি যাচ্ছে 1 ঘন্টায়, মানে 2 কিমি প্রতি ঘন্টা। ঠিক আছে? স্রোতের প্রতিকূলের বেগ। এবং স্রোতের অনুকূলে 1 কিমি যায় 10 মিনিটে। আচ্ছা, 10 মিনিটে যাচ্ছে 1 কিমি, আর আমার যদি অনুকূলের বেগ বার করি, তাহলে ঘন্টায় বার করতে হবে। তাহলে 10 মিনিটে যদি 1 কিমি যায়, তাহলে 60 মিনিটে কত যাবে? 60 মিনিটে যাবে 6 কিমি। তাহলে আমার অনুকূলের বেগ হয়ে যাবে 6 কিমি প্রতি ঘন্টা। বুঝতে পারলে? বলছে স্থির জলে 5 কিমি যেতে মাঝির কত সময় লাগবে? দেখো, আমাকে কি বার করতে হবে? স্থির জলের প্রথমে বেগ বার করতে, মানে স্থির জলের বেগ মানে হচ্ছে বোটের বেগ। বোটের বেগ কি বার করার সূত্র আমরা জানি, অনুকূলের বেগ প্লাস প্রতিকূলের বেগ ডিভাইড বাই 2। ঠিক আছে? তাহলে 6 + 2 ডিভাইড বাই 2 করলে 6 2 8, 8কে 2 দিয়ে ভাগ করলে থাকে 4 কিমি প্রতি ঘন্টা। তাহলে বোটের বেগ হচ্ছে 4 কিমি প্রতি ঘন্টা। আমাকে কত যেতে বলছে? বলছে 5 কিমি যেতে কত সময় লাগবে? তাহলে 5 কিমি ডিভাইড বাই প্রতি ঘন্টায় যাচ্ছে সে 4 কিমি, ডিভাইড করে দাও, তাহলে হয়ে যাচ্ছে 4 1 কে 4, 1/4, মানে 1/1/4। এটাকে যদি আমরা মিনিটে পরিণত করি, দেখো, তাহলে এর সঙ্গে 60 গুণ করে দাও, তাহলে মিনিটে পরিণত হয়ে যাবে। 4 15 60, মানে 1 ঘন্টা 1 ঘন্টা 15 মিনিট। ঠিক আছে? 5 কিমি এদের মাঝিটির কত লাগবে? 1 ঘন্টা 15 মিনিট সময় লাগবে। অপশান বি হয়ে যাচ্ছে আমার সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 6050 বর্গমিটার হলে তার কর্ণের দৈর্ঘ্য কত মিটার তা আমাদের বার করতে বলেছে। তো দেখো, ক্ষেত্রফল থেকে কর্ণের দৈর্ঘ্য কীভাবে বার করে? কর্ণ মানে আমরা জানি হচ্ছে √2 × ভেতরের ক্ষেত্রফল। ঠিক আছে? যখন ক্ষেত্রফল থেকে ডাইরেক্ট আসি, আর নর্মাল আমরা জানি কি, নর্মাল জানি 2√a। ঠিক আছে? তাহলে এটা যদি আমরা ভাঙিয়ে আবার বাহুতে আনি, সেখান থেকে আবার আমাকে এতে বসাতে হবে।
তার থেকে আমরা এই সূত্রটা ইউজ করি, √2 ইন্টু ক্ষেত্রফল, ঠিক আছে। তাহলে এখান থেকে কি হচ্ছে 2 ইন্টু ক্ষেত্রফল হচ্ছে 6050, দুইটাকে গুণ করে দিই, কত হচ্ছে 0, 5 2 10, 0 থেকে 1 বসে যাবে, 6 2 12, মানে 12100। ঠিক, যদি আমরা ভাঙাই তাহলে কি হচ্ছে দেখো 121 ইন্টু 100 লিখতে পারি, ঠিক আছে। তাহলে এখান থেকে 121 মানে হচ্ছে 11 বেরাচ্ছে, আর 100 থেকে 10 বেরাচ্ছে, তাহলে আমার হয়ে যাচ্ছে 110, ঠিক আছে, মিটার। কর্ণের দৈর্ঘ্য কত 110 মিটার। অপশান সি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত 5:2 এবং ক্ষেত্রফল 40 বর্গমিটার হলে প্রস্থ কত? তো আমরা জানি 5:2 দেওয়া আছে দৈর্ঘ্য আর প্রস্থ, তো আমরা ধরে নিলাম দৈর্ঘ্য 5x আর প্রস্থ 2x, ঠিক আছে। আমাদের ক্ষেত্রফল বলে দিয়েছে 40 বর্গমিটার, তাহলে ক্ষেত্রফল সূত্র কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইজিক্যাল টু 40, তাহলে কত হচ্ছে 5 2 10 আর x স্কোয়ার, ঠিক আছে, ইজিক্যাল টু 40, 10 দিয়ে ভাগ করলে থাকে 4, তার মানে x স্কোয়ার ইজিক্যাল টু আমরা পেলাম 4, তার মানে x পেলাম হচ্ছে 2। জানতে চাইছে কি প্রস্থ মানে হচ্ছে 2x, মানে 2 ইন্টু 2, মানে প্রস্থ হয়ে যাবে 4 মিটার, ঠিক আছে। অপশান ডি হয়ে সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, একটি রম্বসের কর্ণদ্বয় যথাক্রমে 12 সেমি এবং 20 সেমি হলে রম্বসের ক্ষেত্রফল কত? তো রম্বসের ক্ষেত্রফলের সূত্র কি জানি আমরা, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। তাহলে কর্ণদ্বয় আছে কত 12, একটা আছে আর একটা আছে 20, তাহলে 2 দিয়ে গুণ করলে 2 দিয়ে ভাগ করলে 6 2 12, ঠিক আছে। তাহলে হচ্ছে 6 2 120, 120 বর্গ সেমি, ঠিক আছে। অপশান এ হয়ে সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, একটি ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে 200 বর্গ সেমি, বলছে ভূমি 40 সেমি হলে উচ্চতা কত? তো ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি, ত্রিভুজের হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি দেওয়া আছে 40 সেমি আর উচ্চতা দেওয়া নেই, বার করতে হবে। ধরে নিলাম এইচ ইজিক্যাল টু দেওয়া আছে 200 বর্গ সেমি, কারো ডাইরেক্ট 2 দিয়ে কাটলে 20, 2 দিয়ে কাটলে এই 20 দিয়ে কাটলে 10, তাহলে এইচ অর্থাৎ উচ্চতার ভ্যালু হচ্ছে 10 সেমি, ঠিক আছে। অপশান ডি হয়ে সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, একটি বৃত্তের ক্ষেত্রফল 616 বর্গ সেমি হলে ব্যাসার্ধ কত? তো বৃত্তের ক্ষেত্রফল সূত্র আমরা জানি, পাই আর স্কোয়ার ইজিক্যাল টু দেওয়া আছে 616 বর্গ সেমি, পাই মানে জানি হচ্ছে 22/7 ইন্টু আর স্কোয়ার ইজিক্যাল টু 616, ঠিক আছে। যদি আমরা প্রথমে 2 দিয়ে কাটি তাহলে 11, 2 দিয়ে কাটলে 3 আর থাকছে কত 16, মানে 0, 8 2 16, ডাইরেক্ট 11 দিয়ে কেটে দাও, 11 2 22 থাকে 8 88, 8 11 88, তাহলে কি থাকছে এখানে 7 থেকে যাচ্ছে, এখানে 80 থাকছে, মানে 8 স্কোয়ার ইজিক্যাল টু আমরা বলতে পারি 28 ইন্টু এখানে 7, ঠিক আছে। যদি স্কোয়ার তুলে দিই তাহলে ওপাশে রুট হয়ে যাবে 28 ইন্টু 7, ঠিক আছে। এর মধ্যে থেকে আমরা 28টাকে আবার এভাবে ভাঙাতে পারি 4 ইন্টু 7, 4 ইন্টু 7 ইন্টু 7, ঠিক আছে। তাহলে 4 থেকে 2 বেরাবে আর এই দুটো 7 থেকে একটা 7 বেরাবে, তাহলে 7 2 14 হয়ে যাবে আমার ব্যাসার্ধ, আর ইজিক্যাল টু হয়ে যাচ্ছে 14 সেমি, ঠিক আছে। অপশান সি হয়ে সঠিক উত্তর, ঠিক আছে। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, 140 ডিগ্রি কোণের বৃত্তীয় মান আমাদের বার করতে বলেছে। দেখো একটা বৃত্ত কত ডিগ্রি হয়, একটা বৃত্ত আমরা জানি হচ্ছে 360 ডিগ্রি হয়, ঠিক আছে। এই 360 ডিগ্রি সমান সমান মনে রাখবে এটাকে, এটা সমান সমান হচ্ছে 2 পাই রেডিয়ান, এই ভ্যালুটা মনে রাখবে, ঠিক আছে। যখন বৃত্তমান বার করে দেবে তখন পাই রেডিয়ানটা কাজে আসে, ঠিক আছে।
ও জানতে চাইছে 140 ডিগ্রি কোণের কত হবে। তাহলে 360 ডিগ্রির মান যদি 2 পাই রেডিয়ান হয় তাহলে 140 ডিগ্রির কত হবে। ঠিক আছে, হয়ে যাবে 2 পাই রেডিয়ান ডিভাইড বাই 360 ইন্টু 140। ঠিক আছে, 2 দিয়ে কাটলে 0 0 কেটে দাও, 2 দিয়ে কাটলে 18, 2 দিয়ে কাটলে 9, 2 দিয়ে কাটলে 7। আচ্ছা ঠিক আছে, যাচ্ছে না, তাহলে থেকে যাচ্ছে 7 ওপরে পাই রেডিয়ান থাকছে ডিভাইড বাই 9 থাকছে। ঠিক আছে, 7 পাই রেডিয়ান বাই 9, অপশান সি হয়ে যাচ্ছে আমার সঠিক উত্তর। ঠিক আছে, চলো আজকে 25টা কোশ্চেন থাকছে। ভিডিওটা ভালো থাকলে অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেল নতুন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও।